শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় সংস্কার, বিচার, নির্বাচন ও মতপার্থক্য। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন BanglaNews24.com-এর নির্বাহী সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ইকবাল হোসেন শ্যামল, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসি। জুলাই বিপ্লব দমনে শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। বিচার কাজে বাধা দেওয়ার আদালত অবমাননার আবেদন। গণহত্যার বিচারের পরই সরকার নির্ধারিত সময়ে নির্বাচনে রাজি এনসিপি। যারা ফ্যাসিস্টদের পুনর্বাসন চায় ভোটের আগে, তাদেরও শাস্তি দাবি গণসংহতি আন্দোলনের। মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত ছিল দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। কাল নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। নিরাপদ, শক্তিশালী ও উন্নত দেশ গড়ার অঙ্গীকার। এবং 2436 ঘন্টার মধ্যে ইসলামাবাদে হামলার পরিকল্পনা ভারতের। যুদ্ধের আশঙ্কায় অভ্যন্তরীণ 10টি ফ্লাইট বাতিল করল পিআইএ। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে আলোচনায় যাব। বিস্তারিত আলোচনা শুরু করব ইকবাল হোসেন শ্যামল আপনাকে দিয়েই। যে আলোচনা করছিলাম, আমাদের যে আজকের আলোচ্য বিষয় সংস্কার, বিচার, নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা হচ্ছে। আজকেও আমরা যদি দিনের কার্যক্রম দেখি রাজনৈতিক দলগুলোর, তাতে দেখা যাচ্ছে এনসিপি, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন এবং গণসংহতি আন্দোলন তাদের সাথে বৈঠক করেছে। দফায় দফায় বৈঠক চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। এটি নির্বাচন যত ঘনিয়ে আসে সেই ধরনের একটা সমীকরণ বা আলোচনা চলে। কিন্তু এই বৈঠকগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য বলি বা একটি দিক বলি, সেটি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে নয়, কেবল নির্বাচনের এক ধরনের শর্তই জুড়ে দেয়া যে বিচার হতে হবে আওয়ামী লীগ সরকারের, পতিত যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধের কথাও কেউ কেউ বলছে, এবং সংস্কার, একটি মৌলিক সংস্কার না হলে নির্বাচন হবে না, এমনটিও বলছেন। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে একটা মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হচ্ছে, বিশেষ করে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান নিয়েও নানা রকম প্রশ্ন উঠছে। আপনার বক্তব্য শুনুন। ধন্যবাদ আমিনুল মজলিস। দেশ এবং দেশের বাইরে যারা আজকের আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আমি ইকবাল হোসেন শ্যামল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তো জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমি বলবো, আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমরা ধারণ করি। আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি এবং সার্বভৌমত্বে বিশ্বাস করি, এবং জনগণের ক্ষমতাকে আমরা মনে করি জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকেই আমরা সংস্কারের ভিতর দিয়েই আমরা আজ অবধি আমরা আছি। 1975 পরবর্তী সময়ে রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে পড়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা ঘোষণার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করেছিলেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যেটি আওয়ামী লীগ সরকার 1975 সালের 15 জানুয়ারি 17 মিনিটের একটি অধিবেশনে যেটিকে ধ্বংস করেছিলেন বাকশাল কায়েমের মাধ্যমে। তো আমরা দেখেছি যে প্রিভিয়াস যে সময়, যেটি এরশাদ পরবর্তী সময়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিল, সেটি পাস হয়েছিল। এবং বর্তমানেও দীর্ঘ 17 বছর দেশে একটা ফ্যাসিজম ছিল, গণতন্ত্র ছিল না, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানই এখন ভেঙে পড়েছে। এরকম একটি মুহূর্তে আমাদের দল অবশ্যই সংস্কারের পক্ষে। আমরা এই সংস্কার প্রক্রিয়াটা এখন না, আমরা এই সংস্কার প্রক্রিয়া আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যেদিন বিএনপির নেতৃত্বের হাল ধরেছেন, সেদিন থেকেই তিনি এই সংস্কার প্রক্রিয়াটার সাথে যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে আমাদের দল
2017 সালে রাষ্ট্র ভিশন 2030 ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে 2022 সালে রাষ্ট্র মেরামত করার জন্য, তখন তো রাজনীতিতে আমরা তখন বিরোধী দলও না, আমাদের অবস্থান পুলিশি হয়রানি, আমরা স্বাভাবিক কোনো জীবনেই ছিলাম না। রাজনীতি তো পরবর্তী বিষয়, আমাদের কোনো স্বাভাবিক জীবনই ছিল না যারা আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাবাদে। তো এরকম একটি সময়ও, চ্যালেঞ্জিং সময়ও 2023 সালে যখন রাজনীতির মাঠ উত্তপ্ত, আমরা একই সাথে আন্দোলনও করেছি, একই সাথে কিন্তু আমরা আমাদের সংস্কার প্রস্তাবনাও সামনে রেখেছি। আমরা 2023 সালের 22শে জুলাই আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করি। এখন যারা সংস্কারের কথা বলছেন, আমি কনফিডেন্টলি বলছি যে আপনাদের সকল বিষয়ই সেই 31 দফাতে সন্নিবেশিত আছে। প্রথমে আমরা 27 দফা বিএনপি এবং পরবর্তী সময়ে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা 31 দফা ঘোষণা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই 31 দফার ভিতরে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানই সেখানে অন্তর্ভুক্ত আছে, সংস্কার প্রক্রিয়ার কথা বলা আছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি এমন কোনো বিষয় না যে আজকে সংস্কার করলাম আগামীকাল করা লাগবে না। এটা সময়ের সাথে সাথে, সময়ের পরিক্রমায় নতুন নতুন বিষয় উদ্ভব হবে, নতুন নতুন বিষয় আমাদের সামনে আসবে এবং সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। তো আমরা বর্তমান সময়ে যেটি বিশ্বাস করি, জনগণের আকাঙ্ক্ষা যে একটি ভোটে তারা তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটি সরকার গঠন করবে, যে সরকার জনগণের কাছে জবাবদিহিতা দায়বদ্ধ থাকবে, যে সরকার জনগণের সরকার হবে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা একটা ন্যূনতম সংস্কার, যেটি একটি নির্বাচনকে স্বাভাবিক, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, সেই সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচন আমরা দাবি করি। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু শুনে আসি, মেজর মিজানুর রহমান চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। মেজর মিজানুর রহমান চৌধুরী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। জি, যে বিষয়টি এখানে এসেছিল এবং জনাব ইকবাল হোসেন শ্যামল যেটি বলছিলেন, বিএনপির পক্ষ থেকে আসলে সংস্কারের কথা দীর্ঘদিন থেকে তারাই বলেছে, এবং যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যেভাবেই হোক তারা যখন ছিল, সেই সময় যখন গণতান্ত্রিক পরিবেশ সেই অর্থে খুব ছিল না, তখনও তারা সংস্কারের কথা বলেছে, যেটি বললেন ইকবাল হোসেন। তো এখন তারা যখন নির্বাচনের ব্যাপার বলছে, তাদেরকে কেন সেটিকে নেতিবাচকভাবে উত্থাপন করা হচ্ছে, তাদের বিষয়গুলো আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম, আমি মেজর মিজান। আমি আজ প্রথমবার এসেছি এই টক শোতে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের এই টক শো দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমি শ্যামল ভাই যেটা বলেছেন, এটা বলার আগে আমি, আগামীকাল আমাদের পহেলা মে দিবস। আমি পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশের এবং রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশনস এবং অন্যান্য ফ্যাক্টরিতে যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আরেকটা বিষয়, এটা অন্য একটা বিষয় যেটা আপনারা হয়তো সবাই দেখেছেন গত 2 দিন, যেটা সোশ্যাল মিডিয়া এবং টিভিতে দেখাচ্ছে, যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম এবং আমি বিডিআরেও আমি চাকরি করেছি, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে একটা অভূতপূর্ব একটা কাজ করেছে, প্রশংসনীয় কাজ করেছে। গত 54 বছরে যেটা হয়নি সেটা হয়েছে। ভারতের 140 কোটি মানুষ 18 কোটি মানুষের কাছে মাপ চেয়েছে, একটা প্রতীকী মাপ। 2 বিএসএফ সদস্যকে আটক করা হয়েছিল, বাংলাদেশের সাহসী জনগণ তাদের আটক করেছিল এবং পরবর্তীতে বিজিবি তাদেরকে অ্যারেস্ট করে এবং তারা প্রাণ ভিক্ষা এবং তারা মাফ চাচ্ছিল যাতে তাদের ছেড়ে দেওয়া হয়। যা হোক, পরবর্তীতে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। বাট এই যে ছবিটা যেটা ভাইরাল হয়েছে, এটা সারা বিশ্ব দেখেছে। এটা আমাদের সীমান্তরক্ষী বাহিনী তথা আমাদের জন্য এটা একটা গর্বের বিষয়। যাক, আমি এখন মূল আলোচনায় আসি। জি প্লিজ। সংস্কার, আসলে সংস্কার বিষয়টা একটা চলমান প্রক্রিয়া। আমি যদি যে কোনো বিপ্লবের পরই সংস্কার হয়, আমি যদি অনেক আগে থেকে শুরু করি, 1857 সালে যে বিপ্লব হয়েছিল তারপরেও কিন্তু সংস্কার হয়েছিল। তারপরে কি সংস্কার হয়েছিল? ব্রিটিশরা যে তাদের যে শাসন ব্যবস্থা সেটা পরিবর্তন করেছিল, সেটাও এক ধরনের সংস্কার ছিল। আমাদের বাংলাদেশেও কিন্তু 1972 সালে প্রথম সংস্কার হয়।
সেখানে অ্যাপয়েন্টমেন্ট অফ এডমিন সার্ভিস রিঅর্গানাইজেশন কমিটি গঠন করা হয়েছিল এবং তখন থেকে সংস্কার শুরু হয় এবং সেটা একটা চলমান প্রক্রিয়া। বিএনপির যে সংস্কার যেটা, এটার সাথে আমি বা আমার মতো অনেকেই কিংবা আমাদের বেশিরভাগ জনগণ সব 31 দফা আছে এখানে, বিএনপির যে 31 দফা, এটাতে তো সকলে একমত না, আবার কিছু কিছু ক্ষেত্রে একমত। জি আপনারা যদি বিএনপির 31 দফার যে সংস্কার কার্যক্রম, যে যে পয়েন্ট যেটা আছে সংস্কার কার্যক্রমের যে ম্যানিফেস্টো আছে, সেটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু এক জায়গায় বিএনপি বলেছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হবে না, পরবর্তীতে তাদের স্ট্যান্ড চেঞ্জ হয়েছে। তো সংস্কার এটা চলতে থাকবে। আমাদের দেশের যে কোনো বিপ্লবের পরে, আপনি 75-এর বিপ্লবের পর সংস্কার হয়েছিল, মানে তার জন্য কি নির্বাচন বিলম্বিত করা জরুরি কিনা? এখানে যে নির্বাচনের বিষয়টা, যেটা ইতিমধ্যে সরকার একটা, যে আমাদের ডক্টর ইউনূসের যে যে সরকার, যে আগামী 2026-এর জানুয়ারি থেকে জুনের ভিতরে নির্বাচনের একটা সময় বেঁধে দিয়েছেন এবং এর ভিতরে আমরা আশা করি নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের আগে সংস্কারের যে মৌলিক কিছু সংস্কার, এটা খুব জরুরি। কারণ আমাদের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। স্বৈরাচার এবং মাফিয়া তন্ত্রের স্বৈরাচার আমাদেরকে সবসময় আমাদের গণতন্ত্রকে পরাভূত করেছে। তো সেই জন্য সংস্কারটা জরুরি। বাট ইতিমধ্যে গত বছর 11টা সংস্কার কমিশন তৈরি হয়েছে এবং 11টা সংস্কার কমিশনকে যে সময় দেওয়া হয়েছে, আমার কাছে যেটা মনে হয় এই সময়টা যৌক্তিক না। এই সংস্কার করতে গেলে, এবং যেটা নাকি কার্যকরী সংস্কার করতে গেলে, এটা কমপক্ষে 4 থেকে 5 বছর লাগবে। আমার যেটা মনে হয় যে আমাদের নির্বাচনটা একটা ডেমোক্রেটিক প্রসেসে, আমাদের নির্বাচনটা খুবই জরুরি। আজকে যদি ডক্টর ইউনূসের জায়গায় অন্য কেউ আমাদের দেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান থাকতেন, তাহলে তো সিচুয়েশন হয়তো অন্যরকম হতো। ডক্টর ইউনূস যেহেতু সারা বিশ্বে উনি নন্দিত এবং উনি গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, সেই জন্য আমরা কিন্তু এটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারছি। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, যে সংস্কার করতে হবে, কিন্তু যেটা যৌক্তিক এবং যেটা প্রয়োজনীয় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং গণতান্ত্রিক ধারায় অগ্রসর হওয়ার জন্য যে সংস্কারটা প্রয়োজন, সেটা সর্বাগ্রে করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর বাকি যেটা থাকবে অবশিষ্ট, যেটা সংস্কার গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, ভালোভাবে দেশ চালানোর জন্য যেটা দরকার, ভালো অর্থনীতির জন্য এবং সার্বভৌমত্বর প্রশ্নে যে সংস্কার দরকার, সেটা হয়তো নির্বাচিত যে সরকার আসবে, যেই আসুক, তারা হয়তো সেই সংস্কারটা করতে পারে। জি, এটি একটি বিষয়। আর আইন শৃঙ্খলা বাহিনী, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন যে অবস্থা, তাতে করে আপনার কাছে কি মনে হয়? সেটিও কেউ কেউ প্রশ্ন তুলছেন যে এই বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচনে যখন অংশগ্রহণ করবে, তাতে করে পরিস্থিতিগুলো আরও ঘোলাটে হবে কিনা। আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক হিসেবে রয়েছেন, এই বিষয়গুলো কিভাবে দেখছেন? আপনি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে হচ্ছে 30শে মে 2025। আপনি 30শে মে 2024-এ ফিরে যান। জি, আপনি এপ্রিল, আজকে 30 এপ্রিল 2025, আপনি 30 এপ্রিল 2024-এ ফিরে যান। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো খারাপ মিলিয়েছিল। একেবারে যে তখন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল আর এখন খারাপ হয়ে গিয়েছে, ব্যাপারটা কিন্তু তা না। বা আজ থেকে 8 মাস আগে যখন আমাদের যে এই সরকার যখন ক্ষমতায় আসলো, তখনের চেয়ে এটা তো আপনারা বলতে পারেন, বা যে কেউ বলবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। কিন্তু এখানে আমাদের সরকারের যে চেষ্টার কোনো ত্রুটি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে। আপনারা হয়তো দেখেছেন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি থানায় থানায় যাচ্ছেন, উনি সাডেন ভিজিট করছেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যায়। উনার আন্তরিক প্রচেষ্টার কোনো কমতি নেই। তো আমার যেটা ধারণা, কেউ কেউ যেটি বলছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে, কিছু কিছু মেজর মিজানুর রহমান চৌধুরী, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সিচুয়েশনটি আরেকটু স্থিতিশীল হবে, কারণ পুলিশ বাহিনী বলি বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলি, তাদের ভেতর যে আস্থার সংকট কিংবা তাদের ভেতর এক ধরনের আশঙ্কাও রয়েছে বিভিন্ন বিষয়ে, সেগুলো একটা স্টেবল গভর্নমেন্ট যখন আসবে তখন হয়তো সেটি আরও উন্নতি হবে। আপনার কাছে কি মনে হয়? আমাদের আসলে এই সংস্কারটা যেটা এই কারণেই আসলে প্রয়োজন, এই যে আপনি যেটা বললেন যে পুলিশ বাহিনীর ভিতরে আস্থার সংকট আস্তে আস্তে কেটে যাচ্ছে। বাট পুলিশ বাহিনীর যারা বিভিন্ন পদ পদবিতে আছে, তাদের হয়তো এই বিষয়টা, এই ভয়টা কাজ করে যে আমি এখন যদি যে কোনো একটা পলিটিক্যাল পার্টির একজন
একজন কর্মীকে বা যে নাকি যে চাঁদা তুলছে বা যে কোনো ধরনের অন্যায় করছে তাকে যদি আমি ধরতে যাই, তো আমি হয়তো সেই পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় আসবে তার রোষানলে হয়তো বা তার আমি টার্গেটে পরিণত হব, সেটা একটা বিষয় আছে। এবং এই বিষয়টাই যেটা চাচ্ছে আমাদের সংস্কার কমিশন, যাতে পুলিশ কোন রকমের রাজনৈতিক প্রভাবের উপরে উঠে কাজ করতে পারে। দেশের শৃঙ্খলার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় যেন যেই আসুক ক্ষমতায়, পুলিশ যাতে তার আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের পরিস্থিতি ঠিক রাখতে পারে। এবং দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে পুলিশের। তো এটা আমাদের যারা রাজনীতি, বিশেষ করে বিএনপি, আমরা যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বড় গণতান্ত্রিক দল, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অভয় দেওয়া উচিত। যেমন আমি যদি বলি যে আওয়ামী লীগ যখন 2024-এ, আমি দেখেছি আমার বাসা মিরপুরে বাসার কাছে যখন বিএনপির নেতা নেত্রীরা যখন সভা করতেন, উনারা কিন্তু পুলিশকে অভয় দিতেন যে আমরা ক্ষমতায় আসলে আপনারা যদি কেউ ব্যক্তিগত কোনো অন্যায় করে না থাকেন, আমরা কিন্তু তাদেরকে আমরা কোনো ক্ষতি করব না। তো আমার মনে হয় রাজনৈতিক দলগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই নির্ভয় বা সেই অভয় দেওয়া উচিত যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যান, আপনারা যেটা সঠিক দায়িত্ব সেটা করেন, আপনারা কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেবেন না, চাঁদাবাজদের প্রশ্রয় দিবেন না, যারা অন্যায় করছে, যারা দুর্নীতি করছে তাদের প্রশ্রয় দিবেন না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ভীতির উপরে উঠে কাজ করতে পারবে এবং তার মনে ওই ভয়টা থাকবে না যে আগামীতে নির্বাচনের মাধ্যমে যেই দলই ক্ষমতায় আসুক আমি তার টার্গেটে বা তার রোষানলে করব না। এটা একটা বিষয়, এটা একটা জরুরি বিষয় যেটা আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে রাজনৈতিক দলগুলো এই বার্তাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে পারে। ক্লিয়ার একটা মেসেজ দেওয়া আরেকটা উচিত। বিষয় আমি জি, যেটা প্লিজ। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনই একেবারে যে তাদের ফরমালি ওনারা যদি রাজনৈতিক দলগুলো ওনারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি ফরমালি বলে বা যদি বক্তৃতা বা সমাবেশের মাধ্যমে বলে যে আমার দলের কাউকে যদি অন্যায় করতে দেখা যায়, চাঁদা তুলতে দেখা যায়, দুর্নীতি করতে দেখা যায়, আপনারা তাকে অ্যারেস্ট করুন, প্রমাণ সহ তাকে ধরুন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। এটা এই অভয়টা মনে হয় আমাদের বড় রাজনৈতিক দলগুলো যদি দেয় তাহলে মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে আপনার কাছে মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, বিচার প্রসঙ্গে হয়তো কথা বলবো সেই সময়। আপনি শুনে আসি, আমাদের সাথে রয়েছেন জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। আপনি শুনছিলেন, আমরা প্রথমেই সংস্কার এবং নির্বাচনের বিষয়টি আলাপ করছিলাম, সেটি নিয়ে আপনার বক্তব্য শুনবো। প্রসঙ্গটা বেশ আলোচিত হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, এরকম বিষয়গুলো ব্যাপকভাবে বাংলাদেশে এখন আলোচিত হচ্ছে। এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং সেই বিপ্লবটা সাধিত হওয়ার মূল কারণটাই ছিল যে দীর্ঘ প্রায় 16 বছর নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছিল এবং সেই প্রহসনের মাধ্যমে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল, মালিকানা থেকে বঞ্চিত রাখা হয়েছিল। মালিকানা অর্থাৎ ভোটাধিকার। আপনি এরপরে যখন বিপ্লবী সরকার ক্ষমতায় আসলো বা যেভাবেই হোক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তখন আপনি যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার কিন্তু তখন আলোচনায় ছিল না। আলোচনা ছিল কোটা সংস্কার আন্দোলন। আমরা দেখলাম যে হাসিনা সরকার পতনের পরপর এই সংস্কারটা বেশি করে সামনে চলে আসলো আর এখানে নির্বাচনটা আস্তে আস্তে পেছানোর দিকে যাচ্ছে। এক্ষেত্রে যারা ভূমিকা রাখতেছে তাদের বিষয়টা আমার একটু প্রশ্নবিদ্ধ, যে আন্দোলনটা হয়েছিল মানুষের ভোটাধিকারের জন্য বা মানুষের মৌলিক অধিকারটা ফিরে পাওয়ার জন্য, তাহলে এখন আপনি আবার বলতেছেন সংস্কার করেই নির্বাচন। তা নির্বাচন যখন প্রলম্বিত করবেন তাহলে আবার একটা ফ্যাসিস্টকে সরিয়ে আপনি যে সরকারকে এনেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ, সেটাকে কাজে লাগিয়ে আপনি কতদিন টিকতে পারবেন বিনা ভোটে? ভোট করে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আবার ক্ষমতায় আসতে চান সেটা তার জন্য সুফল বয়ে আনবে, কিন্তু ভোট ছাড়া যদি উনি শুধু সংস্কারের উপর দাঁড় করিয়ে বা সংস্কার করে যদি আপনি দীর্ঘমেয়াদে যে প্রক্রিয়া শুরু করেন তাহলে ওনার যে ইমেজ আছে এই ইমেজটা দীর্ঘমেয়াদিন থাকবে না। আমার মনে হয় যে এই ধারণা থেকে উনি বুঝতে পেরেছেন বলে উনি কিন্তু একটা সময় নির্ধারণ করে দিয়েছে যে জুন অথবা ডিসেম্বর। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলো না, এখন আমরা দেখছি রাজনৈতিক দল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের
যারা অ্যাক্টিভিস্ট তারা নানাভাবেই এই সরকারকে দীর্ঘমেয়াদী নিয়ে যেতে চাচ্ছে বিনা ভোটেই। এটা 5 বছর থাকা যাবে এবং যতদিন সেক্ষেত্রে তারা যে প্রচারণায় নেমেছেন যে ইউনূস সাহেবের আন্তর্জাতিক ইমেজ এবং বাংলাদেশে কয়েকটি ক্ষেত্রে তার সুফল এবং অগ্রগতি সেটাকে সামনে আনছেন, এবং যারা নির্বাচনের দাবি করছে যে গণতান্ত্রিক দাবিটা মূলত বিএনপির ছিল, সেই দাবিটাকে তারা এক ধরনের হেয় করার চেষ্টা করছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে বা বলা হচ্ছে যে বিএনপি যেন ভুল করতেছে নির্বাচন দাবি করে, এমন একটা প্রচারণার ফাঁদে বিএনপিও পড়ে গেছে। বিএনপি যে দাবিটা করছে সেই দাবি করতে বিএনপিকে বলা হচ্ছে যে ইন্ডিয়ার সুরে কথা বলছে, আওয়ামী লীগের সুরে কথা বলছে, এই ফাঁদে বিএনপিকে ফেলে দেওয়া হচ্ছে। বিএনপিকে এক ধরনের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কারা ভূমিকা রাখছে? যারা বিপ্লবের পক্ষে ভূমিকা রেখেছিল, এখন তারা বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। এখানে দুটো বিষয় খুব লক্ষণীয়। একটা হচ্ছে যে কেন এটা, কারা দুটো পক্ষ দুই ধরনের আলোচনা করে। একটা হচ্ছে এদেশের বাম প্রগতিশীল বলে যার দাবিদার, তারা কিন্তু এদেশে তারা কমিউনিস্ট যে শাসন, আপনারা দেখবেন একতান্ত্রিক শাসন ব্যবস্থা সেখানে চালু আছে, এবং এই শাসন ব্যবস্থা পৃথিবীতে গণতন্ত্রের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের যারা পরিত্যক্ত কমিউনিস্ট, যারা এদেশে কখনো তাদের রাজনীতি করতে পারে না বা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই ধারার যারা প্রগতিশীল কলামিস্ট এবং লেখক, তারা আবার এই সংস্কারকে সামনে বেশি করে নিয়ে আসতেছে। একই সঙ্গে ইউনূস সরকারের সঙ্গে যারা জোটবদ্ধভাবে ক্ষমতায় রয়েছেন বা কোনো না কোনোভাবে আছেন বা ক্ষমতার স্বাদ নিচ্ছেন, তার মধ্যে এনসিপি, যারা নাহিদ সাহেবদের যে দল, তারা উনি উপদেষ্টা থেকে সরে এসে দল গঠন করলেন, কিন্তু তাদের লোকজনই রয়েছে, এবং তাদের লোকজন রয়েছে বলেই তারা ইউনূস সাহেবের ক্ষমতাকে প্রলম্বিত করতে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখি যে জামাত ইসলাম, তারাও সরকারের নানা জায়গায় অবস্থান করছে, বড় বড় প্রতিষ্ঠান আছেন। আমরা দেখছি যে এনসিপি এবং জামাত ইসলামের একই সুর, নির্বাচন পরে আগে সংস্কার। জামাত তো না, গণতান্ত্রিক আগে বলছে প্রক্রিয়ার প্রধান বিষয়টা হচ্ছে নির্বাচন। ভোট ছাড়া ক্ষমতার হস্তান্তর বা ক্ষমতার পালাবদল হতে পারে না। যেটা হয় সেটা বিপ্লব হয়। সেই বিপ্লব বারংবার এই দেশ বারবার তার খেসারত দিয়েছে। গণতন্ত্রের পথে যখন হাঁটতে শুরু করে একদল বন্ধ করে দিয়েছে, একদল আবার সেটা ঠেলে দিয়ে আবার বিপ্লবের মধ্যে আবার সে নতুন করে বিপ্লব সংগঠিত হয়েছে। তাহলে আমরা এই প্রক্রিয়াটাকে শেখ হাসিনা বন্ধ করে দিয়েছেন 14 সালের নির্বাচন এবং 18 সালের নির্বাচনের নামে প্রহসন করে, এবং সর্বশেষ 24 সালে তার পরিণতিও তো উনি ভোগ করেছেন। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়গুলো খুব ভালো করে জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কিন্তু উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী এবং পরিশীলিত একজন ব্যক্তিত্ব। সেই কারণে উনি কোনো ফাঁদে পড়বেন বলে আমার মনে হয় না। ওনার যে ইমেজ আছে, ইমেজটাকে ধরে রেখেই উনি খুব দ্রুত নির্বাচন দিয়েই দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য একটা ব্যবস্থা নেবে, এটা আমার ধারণা। এবং এটা উনি যে ঘোষণা দিয়েছেন উনি সেখানে থাকবেন। কিন্তু যারা চেষ্টা করতেছে তাদের দুটো দিক আমি বললাম, একটা হচ্ছে যে বাম প্রগতিশীল কমিউনিস্ট, আর একটা হচ্ছে যারা সরকারের সঙ্গে রয়েছে, তারা দেখছে যে ইউনূস সাহেব না থাকলে আমাদের আর কোনো ক্ষমতায় থাকার অবস্থায় থাকবো না, ফলে এটা যত দীর্ঘ হবে তত তাদের লাভ হবে। এবং এরা জানে যে কখনো ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে পারবো না। একটা আমরা 4টে বা 5টা আসন পাবো কিনা নির্বাচনী আসন, সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। সেই কারণে তারা একজন সোশ্যাল মিডিয়া এক ধরনের ফ্লেভার তৈরি করছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপির ছোটোখাটো ত্রুটিগুলোকে অনেক বড় করে সামনে নিয়ে আসা হচ্ছে। এই ক্ষেত্রে এই মোকাবেলা করতে অনেক সময় বিএনপি তাদের যে মিডিয়া, এই যে খুব দুর্বল একটা মিডিয়া বিএনপি, বা তাদের পক্ষের প্রচারণাগুলো সবসময় দুর্বল, এবং বিএনপি সবসময় মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে বিএনপির বিরুদ্ধে আবার মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। আপনার খেয়াল করুন, মাসখানেক আগে কিন্তু এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। যাক, বিষয়টা এরকমই আমার কাছে মনে হয়। যে আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। জনাব ইকবাল হোসেন শ্যামল, যে বিষয়টি আলাপ হচ্ছিল, একটি তো সংস্কারের ব্যাপার বলা হলো, যৌক্তিক সংস্কার, আবার সংস্কার, ছোট সংস্কার, বড় সংস্কার, এগুলো বলা হচ্ছে। ছোট সংস্কার হলে সেটি ডিসেম্বরের মধ্যে, বড় সংস্কার হলে জুনের মধ্যে, এটি একটি বিষয়। কিন্তু নতুন করে আরেকটি বিষয় আসছে, যেটি বিচার। এই যে ফ্যাসিস্ট সরকার বলি কিংবা যে পতিত আওয়ামী লীগ সরকার, তাদের বিচার প্রক্রিয়ার বিষয়ে দৃশ্যত কতটুকু উন্নতি হলো, এবং আজকেও যখন যেই দুটো মিটিংয়ের কথা আমি অনুষ্ঠানের শুরুতে উল্লেখ করলাম, সেখানেও বিচারের কথা বলা হচ্ছে, এবং কেউ কেউ বলছেই বিচার প্রক্রিয়া শেষ না করে নির্বাচনে যাওয়া যাবে না, বিচার প্রক্রিয়া হয়তো শুরুর কথাও কেউ কেউ বলছে। এগুলো তো একটা দীর্ঘসূত্রিতর ব্যাপার। এবং সবচেয়ে বড় যে অভিযোগটি বিএনপির বিরুদ্ধে অনেক সময় হয়ে থাকে, যে নির্বাচন নিয়ে আপনারা যতটা সোচ্চার হচ্ছেন, এই বিচার প্রক্রিয়া নিয়ে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে, এগুলো নিয়ে কি ততটা সোচ্চার হচ্ছে বা ততটা ভয়েস রেজ করছেন কিনা? ধন্যবাদ আমিরুল মজলিস। আমি প্রথমেই তৌহিদ ভাইয়ের সাথে কতগুলো বিষয় একমত পোষণ করছি, যে আমরা আসলে মিডিয়া ট্রায়ালের শিকার, নানা ধরনের
দেশি বিদেশি মিডিয়া ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার হয়। আর মিজান ভাই যে কথাটা বলেছেন, এটা আমাদের 31 দফা, 31 দফার 5 নং দফা, এটা বিএনপির প্রকাশনা। 31 দফার 5 নং দফাতে আছে যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। এটা আমাদের 31 দফায় সন্নিবেশিত আছে। আর 31 দফার ইতিহাস তো আমি বললাম, 19 দফা এবং বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030 এবং 27 দফা বিএনপি ঘোষিত। পরবর্তী সময়ে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে, সমমনা যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে তৎকালীন সময়ে আন্দোলন করেছে, তাদের সকলের মতামতের ভিত্তিতে এবং বিভাগীয় পর্যায়ে সেমিনারের মাধ্যমে এই 31 দফা, উনি যেটা বলেছেন, জনগণ এটি গ্রহণ করেনি। আমরা যারা এই 31 দফা গ্রহণ করেছেন তাদেরকেও সম্মান জানাই, যারা গ্রহণ করেননি তাদেরকেও সম্মান জানাই। জনগণ গ্রহণ করেনি সেটি বলেননি, উনি বলছেন পরপর 2 বারের যে প্রধানমন্ত্রী, সেই ধারণা এই অবস্থান থেকে আপনারা প্রথম থেকে চলে আসছেন কিনা? না না, এটি আমাদের 31 দফা একেবারে ক্লিয়ার, প্রথম থেকেই ছিল। জি। আর আপনি যে বিচার প্রক্রিয়ার কথা বলছেন, আসলে আমার কাছে মনে হচ্ছে ততটা আপনারা সরব কিনা? আমার কাছে মনে হচ্ছে যে বিচার প্রক্রিয়াটাকে প্রলম্বিত করে এই সরকারটা দীর্ঘ সময় থাকার চেষ্টা করছে। কারণ 5ই আগস্ট সরকারের পরিবর্তন হয়েছে, আজকে 30শে এপ্রিল, 8 মাস আমরা প্রায় পূর্ণ হলো। এই 8 মাসের ভিতর বিচারের দৃশ্যমান অগ্রগতি কতটুকু হয়েছে? আমার কাছে মনে হয় না যে এই 8 মাসে বিচার প্রক্রিয়া খুব বেশি সামনে এগিয়েছে। এই বিচার প্রক্রিয়া বা সংস্কার এগুলো মানুষের কাছে বলে এই নির্বাচনটাকে পিছানোর যে প্রক্রিয়া এবং মানুষের কাছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা যে তারা শুধুই নির্বাচন চায়, তারা শুধুই ক্ষমতা চায়, আসলে এটা একটা ফন্দি। যাদের জনভিত্তি নেই, যাদের জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই, জনগণের উপর কোনো আস্থা নেই, তাদেরই এক ধরনের প্রচারণা হচ্ছে এইগুলো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি বলছি যে আমরা অবশ্যই এই ফ্যাসিবাদের বিচার চাই, যেন পরবর্তী সময়ে এই রাষ্ট্রে আর কখনো ফ্যাসিবাদ ফেরত না আসে। আমরা এই 1800 মানুষ যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন, সেই বীর শহীদদের হত্যার বিচার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় চেয়ে এসেছি এবং আমরাও বলছি যে অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের বিচার করবে। শেখ হাসিনা মানে নির্বাচনের পরে বিচার শুরু হবে? নির্বাচনের পরে বিচার একটি চলমান প্রক্রিয়া, সেটা নির্বাচনের আগে বিচার প্রক্রিয়া শুরু হবে। বিচার প্রক্রিয়া নির্বাচনের পরবর্তীতে যখনই যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার সেই বিচার প্রক্রিয়া চালিয়ে নেবে। সংস্কার যেরকম একটি চলমান প্রক্রিয়া, বিচারও একটি চলমান প্রক্রিয়া। আরেকটি মৌলিক বিষয় যে আপনি সংস্কার কমিশন গঠন করেছেন 11টি, সংস্কার কারা করবে? সংবিধান সংস্কার করার অধিকার কার আছে? সংবিধান সংস্কার করা বা আইন প্রণয়ন করা এটা হচ্ছে পার্লামেন্টের দায়িত্ব। সংবিধানে 2/3 মেজরিটির ভিত্তিতে পার্লামেন্ট সংবিধান সংস্কার করবে। তো আপনি সংবিধানে বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগের জন্য যে বিষয়গুলো সন্নিবেশিত করবেন, কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু করার জন্যে, প্রশাসনিক কাঠামো বা প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসিত বা শক্তিশালী করার জন্য আইনি যে প্রক্রিয়াগুলো, এগুলো কারা করবে? এগুলো পার্লামেন্ট করবে। আপনি তো অধ্যাদেশ দিয়ে, নির্বাহী আদেশ দিয়ে তো আপনি সংবিধান সংস্কার করতে পারবেন না, বা অধিকাংশ সংস্কারের যে বিষয়গুলো আছে। পরিষদ নির্বাচনের ব্যাপারটা কি সেই জন্য আনা হচ্ছে? গণপরিষদ এটা আমাদের কাছে নতুন শব্দ। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা বিশ্বাস করি 71 সালে দেশ স্বাধীন হয়েছে, পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে নির্বাচনও হয়েছে এবং স্বৈরতান্ত্রিকভাবে সরকার ব্যবস্থা এদেশে প্রবর্তিত হয়েছে। স্বৈরাচাররা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, নির্বাচন বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে, সেটা 73-এ হয়েছে বা পরবর্তী সময়েও। আমরা তো হাসিনা রিসেন্ট 3টা নির্বাচন, কিন্তু গণপরিষদটা কি? এটা আমরা সাধারণ মানুষ, আমরা এটার সাথে পরিচিত না। আমরা বুঝি বাংলাদেশের সংসদ নির্বাচন হবে, এই দেশের জনগণ তাদের মতের প্রতিফলন ঘটাবে, তাদের পছন্দসই প্রার্থীকে তারা ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে। আমরা সবাই আমরা এই রাষ্ট্রে মনে হয় আমরা সবাই যে একটা সংস্কার প্রক্রিয়ার ভিতর দিয়ে একটি কল্যাণকামী রাষ্ট্র চাই,
একটি কল্যাণকামী রাষ্ট্র চাই, জবাবদিহিতামূলক সরকার চাই। সেটি আমিও চাই, আমার দলও চাই, এদেশের প্রত্যেকটি জনগণ দলের চাই। বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা, কেউ কেউ বলছে অপচেষ্টা, সেই অভিযোগের জবাব না, কিভাবে আপনারা এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। তাদের সারা বাংলাদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম বা সাংগঠনিক কার্যক্রমটা প্রসারিত করতে গিয়ে তারা এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে। আপনি জামাতের কথা বললেন, জামাতের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই ফ্যাসিবাদকে ঘৃণা করি, এই ফ্যাসিবাদের কোনো প্রশ্রয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু দেবে না। নিষিদ্ধের কথা তো আপনারা বলছেন না, সেভাবে সেটি বলা হচ্ছে। আমরা বিচার প্রক্রিয়ার মাধ্যমে, আমরা কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না। আমরা চাই এদেশে সকল অপরাধের বিচার হোক, ফ্যাসিজমের বিচার হোক, হাসিনার বিচার হোক, আওয়ামী লীগের বিচার হোক, সংগঠন হিসেবেও তার বিচার হোক, কিন্তু সেটি সংগঠন বিচার হিসাবে প্রক্রিয়া। বিচার প্রক্রিয়ার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও মেজর মিজানুর রহমান চৌধুরী, আপনার কাছে শুনবো বিচারের বিষয়টি। ধন্যবাদ শ্যামল ভাই। আমি শ্যামল ভাইয়ের সাথে আমি পার্শিয়ালি আমি আই এগ্রি। সরি, আসলে বিচার প্রক্রিয়া এটা একটা প্রসিডিউরাল বিষয়। আমি চাইলেই হুট করে এই বিচার আমি 1 মাস বা 2 মাস 3 মাসে আমি শেষ করতে পারবো না, কারণ এখানে অনেক এভিডেন্সের দরকার আছে। এখন কত সময় লাগবে এটা আমি মানে এটা কেউ বলতে পারবে না। কিন্তু শুরুটা তো করা যায়, শুরুটা তো করা যায়। না, শুরু কিন্তু করেছে, শুরু করেছে যে এভিডেন্স, যে মানে শুরু কি আপনি মনে করেন একটা হত্যা হলো বা একটা চাঁদাবাজি হলো বা দুর্নীতি হলো, মানি লন্ডারিং হলো, শুরু তো আমি মামলা দিয়ে শুরু করলাম, দুদক মামলা করছে, এটাই আমি ধরে নিচ্ছি, এটা আমি শুরু করলাম। এখন এটা শেষ কবে হবে বা এটা প্রক্রিয়া, এটা কত সময় লাগবে, সেটা আসলে আমরা কেউ এখানে বলতে পারবো না। বাট হ্যাঁ, আপনি যখন দেখবেন যে না না, মামলার ধরনে কি বোঝা যায়? প্রতিটা মামলায় যদি আপনি 300-400 করে আসামি দিয়ে রাখেন, মানে সেগুলোও কি কতটা ইন্টেনশনাল? জি প্লিজ। আমি 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 আসছি যে 300-400 করে যে এই রেওয়াজটা, এটা আসলে অনেক আগে থেকে, বিশেষ করে গত 16 বা 15 বা 16 বছরে এই রেওয়াজটা চালু হয়েছে, এবং এটা হচ্ছে গিয়ে হয়রানি করার জন্য। এবং এটা আমাদের যে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি কিন্তু বলেছেন বারবার যে এই এত যদি আসামি দেয়া হয় তাহলে কিন্তু মামলার যে প্রকৃত যে অপরাধী তাকে আমরা সাজা দিতে পারবো না, সে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এখন আমি যদি 200 জনের নামে মামলা দেই, তো এটা তো দেখা যায় অ্যাটলিস্ট 200 দিন লেগে যাবে, 200 দিন 6 মাস লেগে যাবে। তো সেই জন্য আসলে আমাদের যারা মামলা দিচ্ছে বা যারা মামলাটা নিচ্ছে, এবং এখানে পুলিশ বা যারা থানা বা পুলিশ বা যে আদালত যারা মামলা দিচ্ছে, তাদেরও একটা দায়িত্ব আছে গাইড করা, যে আপনারা যে 400 বা 300 এত লোক দিচ্ছেন, এই মামলার কোনো মেরিট থাকবে না আলটিমেটলি। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এটা আমাদের সরকার, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এবং যে আইন উপদেষ্টা আছেন, এটা উনি বারবার বলেছেন। আর বিচার প্রক্রিয়াটা আসলে তো শুরু হয়েছে, বাট এই যে আমাদের যে দেশের যে দুর্নীতি মামলা বা মানি লন্ডারিং, এই বিষয়টা কিন্তু শুধু আমার দেশের ভিতরে সীমাবদ্ধ না, আপনার এটাতে বাইরে আপনি যেমন যে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, তার নামেও মামলা হয়েছে, সে তো দেশে থাকে না। তো এই ধরনের যে মামলাগুলো, স্পর্শকাতর মামলাগুলো সময় সাপেক্ষ ব্যাপার, বাট যেগুলো আমার দেশে হয়েছে, আমার দেশে যে জুলাই গণ অভ্যুত্থানে যে পুলিশটা যে নিরীহ একটা ছাত্র বা একজন অন্য দলীয় কর্মীকে সে হত্যা করলো, তার এভিডেন্স আছে, তার বিচারটা তো দ্রুত গতিতে মানে যৌক্তিক সময়ে করা যায়। তো এটা আমার মনে হয় এটা সরকার অবশ্যই এই বিষয়টা দৃষ্টি দিবে, এই বিষয়টা তারা তুলে ধরবে, ইম্পর্টেন্স দিবে, যে এই মামলাগুলো যাতে যৌক্তিক এবং কালক্ষেপণ না করে শেষ করা যায়। আমি দ্রুত সময় বলবো না, অপটিমাইজ টাইম নিয়ে এই মামলাগুলোকে শেষ করতে হবে। তাহলে মানুষের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে যে এই সরকার, এই যারা দোষী আছে, অপরাধী আছে, তাদের বিচারে সরকার খুব আন্তরিক। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, শ্যামল ভাই যেটা বলছিলেন, যে ওই 33 দফার আমি যেটা পড়েছি, আসলে আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত নেই, বাট আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এতগুলো সিরিয়াল কিন্তু আমরা ছোটবেলায় আমরা পড়েছি
যে বিভিন্ন পয়েন্ট লিখতাম, তো 10টার বেশি হলে কিন্তু আর মনে থাকতো না। তো 31 দফা আপনি আপনার কর্মী, আমি যদি, আপনি তো একজন বিএনপির সক্রিয় একজন কর্মী, তা আপনারও নিশ্চয়ই আপনি না দেখে বলতে পারবেন না। তো আমার মনে হয় এটা একটু মানে মানে একটু টুইস্ট করে, একটু ইয়ে করে এটা 4 দফা বা 5 দফা, 5টা পয়েন্টে নিয়ে আসলে এটা সবাই এটা দেখবে, সবাই জানবে। কারণ এই 31 দফা যে বিএনপির যে পয়েন্ট, এগুলো সবগুলোই কিন্তু প্রয়োজনীয়, এবং এই দফাগুলো কিন্তু জুলাই বিপ্লবের আগে থেকে কিন্তু বিএনপি এগুলো ফর্মুলেট করেছে। তো আমার মনে হয় এটা আপনি আপনার হাইকমান্ডকে বলতে পারেন যে এটাকে ছোট করে নিয়ে আসার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। একটি বিষয়, ধন্যবাদ। জি, আর যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে কিংবা আওয়ামী লীগ, এটার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আসলে এটা তো মানে এই বয়ানটা, বয়ান বলবো না আসলে, আমাদের এটা দুর্ভাগ্য কি সৌভাগ্য এটা আমি বলবো না। বিষয়টা হচ্ছে ভারত থেকে কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে, যেটা ভারত কখনো গত 16 বছরে বলেনি। তো একই সময়ে বিএনপি একটা গণতান্ত্রিক মনা রাজনৈতিক দল হিসাবে তারাও চাইবে, মানে চাইবে, এটাই স্বাভাবিক। এটা চাইতে গিয়ে ভারতের সাথে তাদের যে স্টেটমেন্ট, এই দিস বিকেম সিমিলার। তো এখানে যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এইভাবেই হচ্ছে যে তারা ভারতের যে স্টেটমেন্টকে তারা এখানে ম্যাটেরিয়ালাইজ করতে চাচ্ছে। আসলে যে কোনো গণতান্ত্রিক দলই চাইবে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, কারণ তা নাহলে তো নির্বাচনে কম্পিটিশন হবে না, একটা দলের জনপ্রিয়তা যাচাই করা সম্ভব হবে না। এবং এইখানে আরেকটা বিষয় যে অন্যান্য দল, কিছু কিছু দল যারা চাচ্ছে, আমি নাম বলছি না, যে আওয়ামী লীগকে ব্যান করা হোক, আমিও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না। হ্যাঁ, আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনৈতিক যে কার্যকলাপ, সেটা হয়তো একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা স্থগিত করা যেতে পারে। কতক্ষণ পর্যন্ত করা যাবে তার বিচার প্রক্রিয়া, যৌক্তিক বিচার প্রক্রিয়া, বিশেষ করে যারা নেতা পর্যায়ে ছিলেন, জাতীয় পর্যায়ের নেতা ছিলেন এবং যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মাঠের রাজনীতি করার জন্য তাকে অনুমতি দেওয়া যাবে না। এটা হয়তো করা যেতে পারে, বাট নিষিদ্ধ করা এটা আন্তর্জাতিক ভাবেও মানে ইতিমধ্যে জাতিসংঘ বা অন্যান্য দেশও বলেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার, যে একটা নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা প্রয়োজন। কারণ আওয়ামী লীগেরও তো অনেক সাপোর্টার আছে, আওয়ামী লীগের সবাই তো আর খারাপ না, সবাই তো আর খুন করেনি, সবাই তো অন্যায় করেনি, সবাই তো দুর্নীতি করেনি, মানি লন্ডারিং করেনি। তো ওয়াই নট টু গিভ দেম এ চান্স টু, তারা হয়তো 16 বছর সুযোগই পায়নি, তাদের সততা বা তাদের দেশপ্রেম দেখানোর জন্য তো তারা সুযোগই পায়নি, তো তাদেরকেও তো সুযোগ দিতে হবে। সুতরাং আমি মনে করি যে বিএনপি যেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে, এটা যৌক্তিক বলছে, বাট আমাদের সোশ্যাল মিডিয়া এমন ভাবে বিষয়টাকে অনেক সময় এটাকে উপস্থাপন করে। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, বিচার প্রসঙ্গে কি বলবেন? এই বিষয়টা শ্যামল ভাই ভালোই বলেছেন এবং মিজান ভাই বলেছেন। বিচার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তদন্ত, তারপরে আইনি ব্যাখ্যা, এর মধ্য দিয়ে কোর্টে যাবে, সেখানে অনেক শুনানি হবে। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি আওয়ামী লীগ কোনো জায়গায় ঝটিকা মিছিল করছে বা ফিরে আসার চেষ্টা করছে, কেউ কেউ বলছে। এইসব জায়গাগুলো কিভাবে ব্যাখ্যা করবেন? না, আওয়ামী লীগ তো তার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করবেই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ রাজনৈতিক দল না, বা ধরেন 16 বছরের রাজনৈতিক দলও না। আওয়ামী লীগের জন্ম হচ্ছে 1949 সালে, সেই দলটা 2025 সাল পর্যন্ত তাদের রাজনীতি করে এসেছে এবং এই দলটার নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশটি স্বাধীনও হয়েছে। এর পরবর্তীতে এদের নানা কার্যক্রম, ধরেন 75-এর দুর্ভিক্ষ উপহার দিয়েছে, প্রশাসনিকভাবে সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব ব্যর্থ হয়েছেন, কিন্তু তার নেতৃত্বেই তো দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমরা তো এটা স্বীকার করি। আবার ধরেন যে 91-এর যে আন্দোলন এবং সেই ভোট নির্বাচন, 90-এর আন্দোলনে 86 সালে একবার শেখ হাসিনার সঙ্গে এরশাদের এক ধরনের সমঝোতার ভিত্তিতে একটা নির্বাচন হয়েছিল, যেখানে আতাতের ফলে এই সময় একটা আন্দোলন পিছনে হাঁটে, কিন্তু 90 সালে আবার এসে একসঙ্গে দুই নেত্রী আন্দোলন করলেন এবং এরশাদের পতন ঘটালেন। এরপরে 91, 96, 1 সাল এই নির্বাচন এবং 2000, আমি যদি ধরেও নেই যে 8 সালের নির্বাচনটা সুস্থ ছিল, তো এই সময়ে দেশ গঠনে তো আওয়ামী লীগেরও ভূমিকা ছিল। কিন্তু আমরা দেখলাম যে 14 সালের নির্বাচনে এক ধরনের ভোট হলো, 18 সালে এক ধরনের ভোট হলো, 24 এই ভোট 3টে করে আওয়ামী লীগ আসলে রাজনীতি থেকে
হারিয়ে গেছে। সেটা আওয়ামী লীগ কিন্তু নিজের ক্ষতি নিজে করেছে। এবং এখন যতই ঝটিকা মিছিল করুক আর যাই করুক, জনমন থেকে আওয়ামী লীগ কিন্তু উচ্ছেদ হয়ে গেছে। কেন? শেখ হাসিনা পালিয়ে গেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন। এইটা তাদের নেতাকর্মীদেরকে না জানিয়ে তিনি তার পরিবারবর্গকে সাথে নিয়ে, শুধু পরিবারবর্গর কেউ নেই দেশে, খেয়াল করবে। তাহলে উনি জানতেন যে ওনাকে চলে যেতে হচ্ছে, তাহলে উনি ওনার পরিবারকে নিরাপদে রেখে উনি কর্মীদেরকে একেবারে রাস্তায় ফেলে, রাস্তায় আন্দোলনরত অবস্থাদের সঙ্গে মুখোমুখি ঠেলে দিয়ে উনি চলে গেলেন। অস্ত্র দিয়ে ছাত্রলীগকে পুলিশের পাশাপাশি দাঁড় করালেন, সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দিলেন, সেনাবাহিনী রিভোল্ট করলো, নামে নাই। কিন্তু উনার কর্মীদেরকে উনি মাঠে সাধারণ মানুষের বিপক্ষে নামিয়ে দিলেন এবং উনি পালিয়ে গেলেন। তাহলে ওনার রাজনীতিটা কিন্তু উনি ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি অটোমেটিক 5ই আগস্ট শেষ হয়ে গেছে। 16 বছরের যে জঞ্জাল একবারে বাংলাদেশের মানুষ ধুয়ে মুছে আওয়ামী লীগকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছে। ফলে আওয়ামী লীগ ব্যাক করবে কিনা এই ইমেজের উপর দাঁড়িয়ে, সেটা একটা অনেক বড় কোশ্চেন। এবং কতদিনে ফিরে আসতে পারবে, এই ঝটিকা মিছিলতে ফিরে আসা সম্ভব না। এগুলো হচ্ছে তাৎক্ষণিকভাবে হয়তো উনি ভারতে বসে অনেক ধরনের ফোন টোন করে, একটা উপজেলা পর্যায়ের একজন কর্মীকে যখন বা নেতাকে ফোন দেয়, সে তো উন্মাদনায় পড়ে যায় যে আমাকে অমুক ফোন দিয়েছে, প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন, নেত্রী ফোন দিয়েছেন। এখন দেখেন এ গ্রেডের নেতারা পালিয়ে গেছেন, বি গ্রেডের নেতারা পালিয়ে গেছেন, সি গ্রেড বা আরও নিচের লেভেলের নেতাদেরকে উনি ফোনে ফোনে উস্কানি দিচ্ছেন। সেই উস্কানিতে পড়ে তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা মামলার শিকার হচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। এরকম অনেককে আমি চিনি, তো তারা হয়তো এটা ফাঁদে পড়ে যাচ্ছে, কিন্তু এতে করে আওয়ামী লীগ আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আওয়ামী লীগ এই ইমেজ নিয়ে সামনের দিনে রাজনীতি করতে পারবে এটা আমার বিশ্বাস না। তবে আওয়ামী লীগ না থাকাতে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, সেইটা রাজনীতিতে একটা বড় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগের মতন দল যদি দেশ থেকে বিলুপ্ত হয়, তাহলে বিকল্প একটা জায়গা তৈরি হবে। সেই জায়গাটা কে পূরণ করবে? এনসিপি, জামাত ইসলাম, নাকি বিএনপি? বিএনপির যে আদর্শিক জায়গা সেটা হচ্ছে যে তাদের জাতীয়তাবাদী আদর্শ, যেটা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে, বিএনপি করে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি। এখানেও মৌলিক পার্থক্য। বিএনপির অ্যাসেটটা হচ্ছে বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষক, সরাসরি ঘোষণা দিয়েছিলেন। এটা বিএনপির দুটো অ্যাসেট, একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, একটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। সেই কারণে বিএনপি তার এই জায়গাটায় আজকে এত শক্তিশালী অবস্থানে টিকে আছে। আর এই 16 বছরের মারপিট খেয়ে খেয়ে বিএনপি যে পরিমাণ রাজনৈতিকভাবে পরিপক্ক হয়ে উঠেছে, আমরা দেখছি যে এখন লন্ডন থেকে তারেক রহমান যে ভাষণ দিচ্ছেন, অনেক ম্যাচিউরড একজন রাজনৈতিক নেতৃত্বের মতন, নেতার মতনই উনি ভাষণ দিচ্ছেন। সেই কারণেই না হলে এই 16 বছরের নির্যাতনের পরে আবার এই যে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে দলের নেতাকর্মীদের যে একটা ব্যাপক এক ধরনের মানে ক্ষোভকে দমন করে নিয়ন্ত্রণ রাখা, এটা একটা ক্যারিসম্যাটিক বিষয় ছিল, নাহলে এখানে ম্যাসাকার হয়ে যেতে পারত। আমরা শুনেছি যে ভোট মানে যদি হয় তাহলে 5 লক্ষ লোক মারা যাবে। ওবায়দুল কাদের বলেছিলেন না যে বিএনপির হাতে 5 লক্ষ কর্মী মারা যাবে আওয়ামী লীগের, এরকম একটা ভয় দিয়ে ওনারা কিন্তু ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন, এটাকে প্রচারণা করেছেন। কিন্তু দেখা গেল যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কয়জন নেতাকর্মী মারা গেছে, বা এরকম ক্ষোভের মুখে পড়ে যাদের ভিটে বাড়ি ছাড়া হয়ে গেছে, বহু পরিবার এই 16 বছরে ভিটে বাড়ি ছাড়া হয়ে গেছে, বাগানে মশার কামড়ে ঘুমিয়েছে, পরিবারের কাছে যেতে পারেনি, গুম হয়ে গেছে। এটা বিএনপির নেতাকর্মীরা বেশি শিকার হয়েছে, আর জামাত ইসলামের নেতাকর্মীরা শিকার হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের অভ্যুত্থানের 36 দিনের যে আন্দোলন, সেখানে আছে সাধারণ মানুষ আসলো, মানে কোটা সংস্কার আন্দোলন নেতারা তাদের দক্ষ নেতৃত্বের কারণে তারা দ্রুত ফ্রন্ট লাইনে চলে আসলো। কিন্তু এবং তাদের আন্দোলনের কৌশলগুলো, জনগণকে সম্পৃক্ত করার যে কৌশল, সেখানে সমস্ত জনগণ এক হয়ে গেল। আরও একটা কারণ আছে, আবু সাইদ যখন বুক পেতে দাঁড়িয়েছিল, ওই একটা গুলি, আবু সাইদ যখন গুলি খেয়েছে, তা এক ধরনের মানুষের মধ্যে, তরুণদের মধ্যে একদম উন্মাদনা তৈরি হয়েছে, এভাবে গুলি খেলে মরলে আমিও দেশের জন্য হিরো হয়ে যাব। সবাই এগিয়ে আসছে, মৃত্যুর ভয় চলে গেছে। যে কারণে শেখ হাসিনার পতনটা দ্রুত হয়েছে, ত্বরান্বিত হয়েছে। এক গুলিতেই শেখ হাসিনার পতন মসনদ তসনস হয়ে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। জি, কিন্তু যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কেউ কেউ বলছে যে সেই নিষিদ্ধের ব্যাপারে কি আপনার কাছে কি মনে হয় যে নির্বাহী আদেশ কিংবা বিচারের ব্যাপারে কোনটির দ্বারা? আমি কিন্তু বলেছি যে নির্বাহী আদেশে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার কোনো দরকার নেই। জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে টিকে রাখতে পেরেছে? পারে নাই। জামাত যে গণমুখী যে দল, সে এমনি হারায়। মুসলিম লীগ 1905 সালের রাজনৈতিক দল, আপনার 1970 সালে 71 সালে তাদের ভূমিকা, মুসলিম লীগ হারিয়ে গেছে। তো মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান আন্দোলন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে। ভারত থেকে পাকিস্তান বিভক্ত সময় মুসলিম লীগের যে ভূমিকা ছিল, 1971 সালে
আওয়ামী লীগের সেই ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে 24 সালে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়ে গেছে, ঠিক মুসলিম লীগের পরিণতি আওয়ামী লীগকে অটোমেটিক বহন করতে হবে। মুসলিম লীগকে নিষিদ্ধ করা লাগে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আওয়ামী লীগ জনগণের কাছ থেকে এমনিতেই হারিয়ে যাবে। আপনি যখনই আওয়ামী লীগ সামনে আসবে, তখন আপনার সামনে এখন সোশ্যাল মিডিয়া, সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আবু সাইদকে গুলি করে কীভাবে মারা হচ্ছে, আপনি দেখবেন কীভাবে করে হেলিকপ্টার থেকে গুলি করছে, কীভাবে মানুষকে গুলি করে মারছে, প্রকাশ্যে প্রতিদিন আপনার ফেসবুকে এগুলো দেখতে পারবেন, না সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াবে। আওয়ামী লীগ কীভাবে ফেরবে? এই গুলিবিদ্ধ দৃশ্য, এই গুলি করার দৃশ্য, ছাত্রলীগের সঙ্গে পুলিশের মিলেমিশে গুলি করে মানুষ মারার দৃশ্য, এই সব দেখিয়েও কি আওয়ামী লীগ আবার রাজনীতি ফিরে আসবে? আমার তা মনে হয় না। আপনি এমনি ছেড়ে দেন, অটোমেটিক বিলুপ্ত হয়ে যায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ সেই পথে চলে গেছে। এবং যদি মনে করে যে শেখ হাসিনাকে সামনে নিয়ে তারা ফিরে আসবে, নেভার এবার সম্ভব না। এটা আমার ভাই, আরেকটি বিষয়, আপনি যেহেতু গণমাধ্যমে আছেন, আপনিও হয়তো বিষয়টি আপনারও নজর এড়ায়নি। নির্বাচন প্রসঙ্গে আসলে যেরকম আমি বলছিলাম, যেমনটি যে সংস্কারের ব্যাপার সামনে নিয়ে আসা হয়, বিচারের ব্যাপার সামনে নিয়ে আসা হয়, গণপরিষদ নির্বাচনের কথা বলা হয়, নানান বিষয়ে সেকেন্ড রিপাবলিকের কথা বলা, পাশাপাশি এখন স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গও কেউ কেউ তুলছে, সেটি কেন? আমরা এটা আগে থেকে তুলছি, এখন না। এখন স্থানীয় সরকার নির্বাচন, তারপরে ছাত্র সংসদ নির্বাচন, এই বিষয়গুলো নির্বাচনকে প্রলম্বিত, দেরি করার জন্য। কারণ কি, এটা বিশেষ করে জামাত এই দাবিটা বেশি সামনে নিয়ে আসছে, স্থানীয় সরকার নির্বাচন আনার কথা বলছে। তো এইটা জামাত, আপনি খেয়াল করবেন, এই কথাটা আমি একটু আগেও বলেছি, যে জামাত কিন্তু কোনো না কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নানা পদে, বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে বা প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে, বিভিন্ন পদে এমডি বা বিভিন্ন জায়গায় কিন্তু তারা বেশ জেকে বসেছে। এবং সেই তো বিএনপি মতাদর্শেরও তো অনেক সেখানে, বিএনপির মতাদর্শীরা কিন্তু কেন জামাত চাচ্ছে না? কারণ ভোট হলে জামাত একটি ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, জনগণের সঙ্গে তাদের রাজনীতি করা হয়ে ওঠে নাই, অর্থাৎ গণমানুষের সঙ্গে তারা সুযোগ পায় নাই বা মেশে নেয়। তাদের একটা পার্টিতে যখন কাউকে রিক্রুট করতে হয়, একটা ফর্ম ফিল আপ করতে হয়, তাকে পরীক্ষা দিয়ে যেতে হয়, পরীক্ষার মাধ্যমে, এবং এরা অত্যন্ত মেধাবী, কিন্তু পাবলিকলি এদের কিন্তু সেই জায়গায় পৌঁছাই নেয়। সেই কারণে তারা হয়তো চাচ্ছে যে এই সময়টা ক্ষেপণ করে তারা জনগণের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হওয়ার এই সুযোগটা নিয়ে রাজনীতি করে আরো আসন বাড়াতে পারে কিনা। সেই অর্থে জনভিত্তি নেই, জনভিত্তি সেইভাবে নাই। এখন এইবার তাদের একটা সুযোগ আসছে, কিন্তু যদি নির্বাচনকে তারা দেরি করে, ডিলে করে, তারা মনে করছে এই সুযোগটা আরো বাড়াবে। আমার কাছে এটা মনে হয় যে বাস্তবসম্মত সিদ্ধান্ত, এবং এই কারণেই তারা স্থানীয় সরকার নির্বাচনের দাবিটাকে সামনে নিয়ে আসছে, নির্বাচন প্রলম্বিত করার জন্য। জনাব ইকবাল হোসেন শ্যামল, সার্বিক যে আলোচনা হচ্ছিল সেগুলো সম্পর্কে বলবেন। পাশাপাশি বিএনপির বিষয়ে আরেকটি বিষয় বলা হয়ে থাকে, আপনারা তো বলছেন যে মিডিয়া ট্রায়াল বা অন্যান্য বিষয়, কিন্তু কিছু কিছু ঘটনা তো আমরা দেখতে পাচ্ছি যেগুলোর কারণে ধরেন আপনাদের দলে বহিষ্কার পর্যন্ত হচ্ছে, অব্যাহতি দেয়া হচ্ছে। এগুলো তো আসলে কোনোভাবেই কাম্য নয়। যেটি বলা হচ্ছে যে যদি আমরা 16 বছরের কথা বলি, সেই অনাচার, অত্যাচার, চাঁদাবাজি, জুলুম, সেগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্যই তো মানুষ একটি বিপ্লব করেছে, এবং বিপ্লব পরবর্তী সময়ে আপনারা সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলবেন কিনা আমি জানি না, কিন্তু এই ধরনের ঘটনাগুলি যখন ঘটে, তখন কি মানুষের একটা হোঁচট খাওয়ার বা আশাহত হওয়ার অবস্থা তৈরি হয় কিনা, কিংবা আবার এক ধরনের আশঙ্কা তৈরি হয় কিনা যে ক্ষমতায় যাওয়ার আগে যখন এই অবস্থা মানুষ দেখতে পায়, তখন সে সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আবার রাজনৈতিক দল আসবে, তাদের প্রতি তখন আস্থাটা কীরকম থাকে, সেই বিষয়গুলো একটু উল্লেখ করবেন। ধন্যবাদ আমিরুল মজলিস, আপনি চমৎকার কথা বলেছেন। দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। আমাদের নেত্রী 5ই আগস্টের পরবর্তী সময়ে, খুব সম্ভবত আগস্টের 19 তারিখ, বিএনপিতে একটা সরকার পরিবর্তনের পর প্রথম জনসভা হয়েছিল পল্টনে। তো সেখানে আমাদের নেত্রী বলেছিলেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা ভালোবাসার রাজনীতি করব। কোনো রকমের কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ, কোনো রকমের বিশৃঙ্খলার সাথে কোনো রাজনৈতিক দল, মানে বিএনপির রাজনৈতিক দল, বিএনপির কর্মীরা এর সাথে জড়িত হবে না। কেউ যদি জড়িত হয় আমরা ব্যবস্থা নেব, বা আমি বিশ্বাস করি আমার কর্মীরা সেটি করবে না। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান স্পষ্টতই ঘোষণা করেছেন যে দীর্ঘ 17 বছর আমার কর্মীরা বা আমরা সবাই কষ্ট করেছি, প্রত্যেকেই মামলায় জর্জরিত। আমাদের অনেক কর্মী খুন হয়েছে, আমাদের অনেক কর্মী গুম হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অনেক কর্মী গুম হয়েছে। এবং আপনি জানেন যে 24-এর যে গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব, সেখানেও আমাদের দলের 485-র মতো বা 80-85 এরকম আমাদের দলের কর্মী বা নেতা শহীদ হয়েছেন। আমাদের নেতা স্পষ্ট ঘোষণা করেছেন যে আমি আমার পরিবারের উপর, আমার দলের উপর যে অন্যায় হয়েছে, যে জুলুম হয়েছে দীর্ঘ 17 বছর, সেটি বাস্তবায়ন করতে চাই
31 দফা বাস্তবায়নের মাধ্যমে। আমি চাই আমি প্রতিশোধ নিতে, এবং এই প্রতিশোধটা নেব 31 দফা বাস্তবায়নের মাধ্যমে, একটি কল্যাণকামী বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে, একটি সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে, যেখানে জনগণের ভোটের অধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। অর্থাৎ দেশনায়ক জনাব তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছেন যে আমার উপর, আমার দলের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে সেটি আমি বিচার করব, সেটির প্রতিশোধ নেব আমি 31 দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা একটি বড় দল, আপনাকে এটি বিশ্বাস স্বীকার করতে হবে। বিএনপি একটি বড় দল, সেখানে বড় দলে অনেক রকমের আমাদের কর্মী আছে, একদম ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। সেখানে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বিএনপি কিন্তু তাৎক্ষণিক সে ব্যবস্থা নিয়েছে। আপনি জানেন কি না যে আমার দলে 285 জনের উপর তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বহিষ্কৃত হয়েছেন বিভিন্ন ঘটনায়। তো আমার দল তো রাষ্ট্র পরিচালনায় নেই। আমরা কিন্তু, আপনি কিছুক্ষণ আগেও বলেছিলেন, আমার দলের পক্ষ থেকেও কিন্তু নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। আপনি জানেন যে আমার দল আমার কর্মীর বিরুদ্ধে মামলা করছে। কেন করছে? কারণ কর্মী ভুল করছে, বা কর্মী অপরাধ করছে, বা কর্মী অন্যায় করছে, কিন্তু দল তাকে ছাড় দিচ্ছে না। আমার দলের পক্ষ থেকে স্পষ্টতই ঘোষণা করা হচ্ছে, প্রশাসনকেও বলা হয়েছে যে যেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে বা দলের লোগো ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, তার বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেয়। এটি আমাদের নেতা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, এবং জেলা পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন, আপনার জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, তারাও স্পষ্টত থানা এবং ডিসি অফিস, এসপি অফিস, সব জায়গায় সে বার্তা দিয়েছেন। আপনার 5ই আগস্টের পরবর্তী সময়ে যেটা ওবায়দুল কাদের বলেছেন 5 লক্ষ মানুষ মারা যাবে, ইয়ে হবে, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে একটি ব্যতিক্রমী চিত্র আমরা দেখেছি। 5ই আগস্টের পর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা সারা বাংলাদেশে সেই সংখ্যালঘুর ভাইদের বাড়িঘর কিংবা আওয়ামী লীগের বাড়িঘর আমরা পাহারা দিয়েছি যেন তাদের ক্ষতি না হয়। কারণ যে কোনো ক্ষতি রাষ্ট্রের ক্ষতি, সেটা প্রত্যেকটা জানমালের, সে যে দলেরই হোক। আপনারা এ বিষয়ে আরো বেশি দায়িত্বশীল হবেন, এবং আপনাদের যে কেন্দ্রের বার্তা সেটি তৃণমূলে পৌঁছে যাবে, এবং সেই জায়গায় আরো আমরা ইফেক্টিভ আচরণ আশা করব আর কি। যেটি আমরা বলছি যে কার্যকর একটা যাতে সমাধান খুঁজে পাই, যে অবস্থাগুলো দেখা যাচ্ছে সেটি নিঃসন্দেহে কাম্য নয়। আমি আসার চেষ্টা করব আপনার কাছে। আমরা একটু শুনে আসি মেজর অবসরপ্রাপ্ত মেহজানুর রহমান চৌধুরী, যে বিষয়টি বলা হচ্ছিল, এই যে রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ডের কথা বলছি, বিশেষ করে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ব্যাপারটি যেখানে উঠে আসছে, এই বিষয়ে আপনার কাছে কি মনে হয়, যদি এগুলোর ব্যাপার প্রপারলি অ্যাড্রেস করা না হয়, বা এটি তো আসলে বিএনপির একার পক্ষে সম্ভব নয়, কারণ তারা হয়তো দলীয় ব্যবস্থা নিতে পারে, কিন্তু আইনশৃঙ্খলা বা ব্যাপার তো আর তাদের নয়। সে ফৌজদারি অপরাধ করলে সেটি তো আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন কিংবা বিচার বিভাগ রয়েছে সেই জায়গায় ব্যবস্থা নেবে। সেইগুলো প্রপারলি হচ্ছে কিনা, এবং সেই জায়গায়ও যদি এটি ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে, তাহলে তো নির্বাচনের প্রসঙ্গে এক ধরনের অনীহা জনগণের ভেতরে তৈরি হয়ে যাবে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে বিএনপি, এখানে শ্যামল ভাই আছেন, বিএনপি মানে বিএনপি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্পষ্ট একটা মেসেজ দেয় যে আমার দলের কেউ যদি চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তাকে আপনারা ধরে নিয়ে যাবেন, এবং আমরা কোনো ধরনের কোনো সাপোর্ট বা তদবির আমরা করব না। কিন্তু দুঃখজনক ভাবে যেটা দেখা গেছে যে কিছু কিছু জায়গায় থানা থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে আসার ঘটনাও ঘটেছে, যেটা অনভিপ্রেত ছিল। এনিওয়ে, বাট এগুলো এখন অনেক কমেছে। আমরা কখনোই আশা করি না বা কখনোই বলবো না যে আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাদ ছিল আর বিএনপি সবাই ফেরেস্তা। একটা দলে খারাপ ভালো মিক্স থাকবেই। বাট আপনি যদি বেসিক্যালি আওয়ামী লীগ এবং বিএনপির যে আইডিওলজি, যদি আমি দেখি যে আসলে আওয়ামী লীগের আইডিওলজি ছিল কাইন্ড অফ সোশ্যালিস্ট, বিএনপির আইডিওলজি হচ্ছে ক্যাপিটালিস্ট। আমি আমার গত 54 বছরে আমার যে সেন্স, যখন আমি বুঝতে পেরেছি রাজনীতি সম্বন্ধে, যখন একটু অভিজ্ঞতা হয়েছে, যে আমি দেখেছি যে আওয়ামী লীগের যারা কর্মী আছে তাদের ভিতরে একটা মারমুখী বা একটা অন্য ধরনের একটা অ্যাটিটিউড কাজ করে। বিএনপি ইজ এ মডারেট পলিটিক্যাল পার্টি, এটা অনস্বীকার্য। বিএনপি ইজ এ মডারেট পলিটিক্যাল পার্টি, বাট তার মানে এই না যে সেখানে যে দুর্নীতিবাজ বা যারা চাঁদাবাজ নেই, আছে, এবং হয়তো অন্য দল থেকেও চলে আসতে পারে। তো এটা আমি মনে করি যে বিএনপির যারা নীতি নির্ধারক, তাদের উচিত হবে
যারা চাঁদাবাজ এবং জানে যে শ্যামল ভাই উনি নিশ্চয়ই একটা দল মানে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা এলাকার উনি একজন নেতা, উনি হয়তো নিশ্চয়ই জানেন যে ওনার দলের কোন কোন কর্মী কোন কোন ছেলে তাদের সমস্যা আছে। তো তাদের বিরুদ্ধে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয়, উনি অবশ্যই একজন ভালো বিএনপির একজন কর্মী হিসাবে এটা অবশ্যই উনি সাপোর্ট দিবেন না। তো এইভাবে একটা দলকে আস্তে আস্তে আমি 100% পরিশুদ্ধ করা যাবে না, বাট করা যাবে। বাট এখন যদি আমরা যদি এটাকে সাপোর্ট না দিই এবং আইন শৃঙ্খলা রক্ষা বা আইন শৃঙ্খলা যদি আরো উন্নতি করতে না পারি, তাহলে কিন্তু এই যে একটা ভয় থেকে যাবে যে আমি যৌক্তিক সময়ে বা আমি যেই সময় নির্বাচনটা আমি চাচ্ছি এটা তো আরেকটু পিছাতে পারে। এটাও একটা কারণ হতে পারে, সংস্কার আইন শৃঙ্খলা বা দলের ভিতরে যে শৃঙ্খলা সেটা ফেরত আসেনি, এটাও একটা কারণ হতে পারে। আমি মনে করি যে আগে আমার দেশকে ঠিক করার আগে আমার দলকে ঠিক করতে হবে, দলের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। শেষ করব আমরা, দলের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমি কি একটু বলবো? 30 সেকেন্ড আপনি বলেন। আমি মিজান ভাইয়ের সাথে একটা ঘটনা শেয়ার করব। সেটি হচ্ছে 5 তারিখ 5ই আগস্ট সরকার পরিবর্তন হয়েছিল। আমি 5ই আগস্টের একটি ঘটনা বলবো। 5ই আগস্ট হবিগঞ্জ জেলায় বাহুবল একটা উপজেলা, সারা বাংলাদেশে আপনারা জানেন যে থানা পর্যায়ে পুলিশরা আমাদের নেতাকর্মী বা সাধারণ জনগণের উপর অনেক অত্যাচার করেছে, হত্যা করেছে। তো বাহুবল উপজেলা সাধারণ জনগণ 5 তারিখ বাহুবল থানা ঘেরাও করেন। তো আপনি এই ঘটনাটা আপনি জেনে মানে আপনার জানা থাকা জরুরি যে আমরা 5 তারিখ থেকেই আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছি। 5 তারিখ যখন জনগণ বাহুবল থানা ঘেরাও করে, তার আগে আপনার সিরাজগঞ্জে সম্ভবত বেলকুচি কি উল্লাপাড়া একটা থানা, সে থানায় হামলা করে 7 জন না 8 জন পুলিশ নিহত হয়েছিল। তো বাহুবল থানা যখন জনগণ ঘেরাও করে যে বাহুবল থানায় হামলা করবে, তখন পুলিশ প্রশাসন থেকে আমার দলের সর্বোচ্চ জায়গায় যোগাযোগ করা হয় পুলিশ প্রশাসন থেকে, এবং আমার দলের সর্বোচ্চ জায়গা থেকে তৎকালীন যে হবিগঞ্জ জেলার নেতা ঘোষ সাহেব জিকে ঘোষ সাহেবকে তখন তাৎক্ষণিক প্রেরণ করা হয় যে আপনি ওই থানা রক্ষা করেন। জিকে ঘোষ সাহেব নিজে তৎকালীন সময় মানে এই 24 সালের 5ই আগস্ট উনি নিজে বাহুবল থানায় গিয়ে জনগণকে শান্ত করেন এবং থানাটাকে রক্ষা করেন। আমরা প্রথম দিন থেকেই পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছি। জি শ্যামল ভাই, আমি জাস্ট আরেকটু অ্যাড করি। আমি শ্যামল ভাই, আমাদের সময় খুবই অল্প, যেটা আমি জাস্ট 30 সেকেন্ড একটু বলি যে এখন সোশ্যাল মিডিয়া এত ওপেন, বিএনপি কিন্তু আওয়ামী লীগের চেয়ে অনেক মডারেট এবং গণতান্ত্রিক দল, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া এত ওপেন, আপনার একটা ইনসিডেন্ট এমন ভাবে একটা ফলাও হয় যে দেখা যায় যে পুরো দলের উপরই একটা প্রভাব পড়ে। এই অবস্থা কিন্তু বিএনপি, সুতরাং একটি ইনসিডেন্টও না হোক সেটাই আমাদের প্রত্যাশা। অবশ্যই। জি জনাব তৌহিদুল ইসলাম মিন্টু দলীয় শৃঙ্খলার কথা বলছিলেন। আমি মনে করি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিএনপি নেতাকর্মীদের দ্বারা। সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রালি তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, অনেক নেতাকর্মী বহিষ্কৃত হয়েছেন, এবং এত বছরের নির্যাতনের পরে যখন বহিষ্কৃত হয়েছে তার থেকে বড় শাস্তি হয় না। তবে এখানে যে মৌলিক যে দাবিটা, মানে যে কোনো দলের ক্ষেত্রে যে একটা দলের নেতা নির্বাচনের ক্ষেত্রে একজন মেধাবী মানুষ এবং সাংগঠনিক মানুষ যাতে নেতৃত্বে আসতে পারেন, সেই প্রক্রিয়ার দলে গণতান্ত্রিক চর্চা করা দরকার। নির্বাচনটা ধরুন একটা ইউনিয়ন পর্যায় থেকেই যদি নেতা নির্বাচন হয়, বিএনপির বা যদি ছাত্র দল বলেন জাতীয়তাবাদ, তাহলে কলেজ লেভেল থেকে কলেজ পর্যায় থেকে যদি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসে, তাহলে কিন্তু এই দলের এই যে যারা ক্যাডার ভিত্তিক রাজনীতিকে সামনে, আমরা দেখছি গত 16 বছর না আরও আগে থেকেই যারা অস্ত্রবাজ রাজনীতিবিদ তারা সামনে ফ্রন্ট লাইনে চলে আসে, অর্থাৎ যারা মেধাবী ছাত্র তারা পেছনে চলে গেছে। সেটি একটা বড় ধরনের নির্বাচনের মাধ্যমে আসে এবং অনুপ্রবেশ করতে পারে না, সেই ব্যাপারটিও অবশ্য নিশ্চিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।